নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। বেঙ্গলি মম পিয়ার্স ভিডিও ডায়েরির নতুন একটি ব্লগে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। নাগাল্যান্ডে আজ আমাদের তৃতীয় দিন, বলতে পারেন অদ্যই শেষ রজনী। রাত্রির 12টার সময় রয়েছে রাজধানী, তাতে করেই আমরা ফিরে যাব গৌহাটি। তাই খুব সকাল সকাল ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে পড়েছি। যাওয়ার আগে যতটা পারি নাগাল্যান্ডকে আরও একবার দু চোখ ভরে দেখব আর উপভোগ করব বলে। স্যার আর ম্যাডাম বলেছেন যা ঘোরার আছে দিনের বেলা যেন আমরা ঘুরে কমপ্লিট করি। দুপুরের পর থেকে ফ্যাক্টরিতে চলে যেতে হবে, সেখানে অনুষ্ঠান শুরু হবে। তাই খুব তাড়াতাড়ি ব্রেকফাস্ট করার পর আমরা বেরিয়ে পড়েছি। নাগাল্যান্ডের এই নাগা হিলস ধরে ইচ্ছে আছে পাহাড়ের ওপর যতটা যাওয়া যায় ততটাই যাব। ফেরিমা অবধি তো যাবই, এটা প্ল্যান করেই বেরোনো। রিসেন্টলি ভীষণ বৃষ্টি হওয়ার জন্য পাহাড়গুলো একদম সবুজ হয়ে আছে। কতদিন বাদে এই ন্যাশনাল হাইওয়ে 29 ধরে গাড়ি চালিয়ে আমরা আবার যাচ্ছি। যেতে যেতে মনে হচ্ছে এই তো সেদিনের কথা, এই তো কদিন আগেই ঘুরে গেলাম। একটা বারের জন্য মনে হচ্ছে না নাগাল্যান্ড থেকে আমরা প্রায় 5 মাস হলো পার্মানেন্টলি ছেড়ে বেরিয়ে গেছি। আমরা জানিও না আবার কবে আসতে পারবো এই নাগাল্যান্ডে। তাই যতবার সুযোগ পাবো, আসার সুযোগ হলেই এইভাবে ঘুরে দেখার ইচ্ছে সব সময় মনের মধ্যে আছে। শিলং কিছুদিন আগেই ঘুরে এসেছি, 15-20 দিন হবে বড্ড জোর। শিলংয়ের পাহাড়ও অপূর্ব সুন্দর, এ বিষয়ে কোনো ডাউট নেই। কিন্তু নাগাল্যান্ডের পাহাড়ের প্রতি আমার একটা অন্যরকম টান আছে। এখানে পুরো ব্যাপারটাই অত্যন্ত প্রকৃতির যেটা ন্যাচারাল সৌন্দর্য সেটাই রয়েছে নাগাল্যান্ডে। আলাদা করে কিন্তু সেখানে জনবসতি তৈরি করে মেনটেন করে সৌন্দর্য ধরে রাখতে হয়নি। একটার পর একটা ছোট বড় পাহাড় পেরিয়ে আস্তে আস্তে চললাম আমরা পাহাড়ের উপর দিকে। যবে থেকে এসেছি চুমুকেডিমায় কিন্তু এক ফোঁটাও বৃষ্টি হচ্ছে না। কিন্তু যেই মুহূর্তে পাহাড়ের উপরে উঠতে শুরু করলাম, দেখলাম আকাশের রূপই পরিবর্তিত হতে শুরু করলো। সামনের পাহাড়টা কি অসাধারণ লাগছে, আর তার উপর মেঘরাশি একদম মুকুটের মতো বসে আছে। আসবি না? অত দূরে যাবে না, ব্যাস। তো নেবো কি করে? কিচ্ছু হবে না। ইয়া কিছুদিন আগে একটা মেয়ে মরেছে। হ্যাঁ, কি করে? নেমে গেছে তলায়, মানে ধস নেমে? বাস লিক করে। আরে আমি এই অবধি যাবো, তুই দেখ, তুই আমার পাশাপাশি চল। এই তো আমার এই জায়গাটার নাম ফেরিমা। এখানে রয়েছে বেশ কয়েকটা চায়ের দোকান, কিন্তু গরমটা বেশ থাকার জন্য আজকে আর চা খাবার এতটুকু ইচ্ছে হলো না। আর এই যে বলে দিয়েছে এর ওপর আর সামনের দিকে পাহাড়ের যে এগোনো যাবে না, এখান থেকেই পাহাড়ের ভিউটা নিতে লাগলাম। সামনেটা সবুজ, আর যত দূরের পাহাড় তত নীলছে। এখানে কয়েকটা মেমোরিজ তৈরি করে আমরা আবার বেরিয়ে পড়লাম ফিরতি পথের উদ্দেশ্যে। ঘড়িতে প্রায় এখন 12টা 12:30 বাজে। একেবারে ঠিক করেছি অর্গর হোটেলে গিয়ে একটু ফ্রেশ হয়ে নিয়ে সেখান থেকেই স্যারের ফ্যাক্টরিতে ডিরেক্ট যাব। ফ্যাক্টরিতেই দুপুরবেলা লাঞ্চ, রাত্রির বেলা ডিনার, আর এই দুপুর থেকে শুরু হয়ে যাচ্ছে উৎসব। স্যারের সমস্ত ফ্যাক্টরিগুলোর মধ্যে এটার নাম সিলভার। এবারে উৎসবটা এই ফ্যাক্টরিতেই হচ্ছে। স্যার স্যার বলছে আগে খেয়ে নিতে। হ্যাঁ হ্যাঁ, क्यों अभी क्यों खा लेंगे? नहीं अभी तो लंच है, तो बाद में रात का खाना तो लगे लंच खाइए। चाय भाई हो जाएगा, 2 मिनट लगे हमको। बाबा खुश से कोई टेंशन नहीं है।
ठीक है चलो फिर। पूरा मेरा अंगामी का वर्कर्स को हाँ सब आना शुरू हो गया। सबको ड्रेस दिया है। हाँ। ठीक है। 3 कलर का है ना? हाँ, 3 कलर का। 3 कलर का मैं देखा कर। आई फले जाबी चल 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 अंदर চলো चल। চলো। चलो चप्पल ना প্রথমে একবারটি গিয়ে খাটু শ্যাম বাবার দর্শন করে তারপরে চলে আসবো লাঞ্চ করতে। খুব সুন্দর করে সাজানো হয়েছে ফ্যাক্টরিটা, আর এই জায়গাটায় গণেশ ঠাকুরের একটা মূর্তি রেখেছে, যেখান থেকে আবার ঝর্ণার মতো করে টুকটুক করে সন্ধেবেলা থেকে জল পড়বে। স্যার সমস্ত নিজের লোকেদের জন্য রেখেছে পাঞ্জাবি পাজামা, এবং যেই আসবে তাদের প্রত্যেককে এইভাবে একটা করে চূর্ণি গলায় দিয়ে বরণ করে নেওয়া হবে। যেহেতু এখনো মেয়েরা এসে উপস্থিত হয়নি, তাই আমার হাতেই দিলেন। চলুন এবারে মেন জায়গাটায় যাওয়া যাক। এত বড় উৎসব খাটু শ্যাম বাবার নাগাল্যান্ডে এই প্রথম, যেটা একমাত্র সম্পূর্ণ নিজে অ্যারেঞ্জ করেছেন কোয়েল স্যার। স্যারের কোনো একটা মানত ছিল মনে মনে, সেটা পূরণ হওয়ার পরেই উনি এত বড় একটা উৎসবের আয়োজন করেছেন। তার মানুষটিও যেমন বড়, মনটাও ঠিক ততটাই বড়। আমরা ছিলাম একজন ব্রাঞ্চ ম্যানেজার এবং তার মিসেস, সাধারণ একটা পরিবার। তিনি কিন্তু একদম ভুলে যাননি। ফোনে যোগাযোগ রাখা, ঋষিকে বার্থডেতে উইশ করা, বারবার করে আসার জন্য বলা, সমস্ত রকম সম্পর্ক তিনি কিন্তু রেখে গেছেন। এবং আমাদের যখন যেরকমভাবে সমস্যা হয়েছে, সে ফাইন্যান্সিয়াল হোক বা অন্যান্য কোনো কারণ হোক বা ঋষির অসুস্থতা নিয়ে হোক, স্যার আর ম্যাডাম সব সময় মাথার ওপর বড় গার্জেনের মতো এসে দাঁড়াতেন। তাই এই মানুষটা যখন জানালেন উনি একটি পুজোর আয়োজন করেছেন, তখন যদি না আসি আমাদের মতো বেঈমান মনে হয় আর কেউ হবে না। পুজো মণ্ডপটা দেখে চলে এলাম দুপুরবেলার খাওয়া দাওয়া করতে। লাঞ্চে ছিল চা, কফি, কচুরি, জিলিপি, 2 রকম সবজি, ডাল, ভাত, রুটি, যে যেরকম নেবে, আর একটা লঙ্কার খুব সুন্দর চাটনি। স্যারও কিন্তু ওই সময় খেতে বসে গেলেন, কারণ এরপর স্যার রেডি হবেন, তারপরে স্যারের অনেক কাজ আছে। আমি খাবারে অল্প করেই একটু ভাত, ডাল, ওই 2 রকম সবজি, জিলিপি এইসব নিয়েছিলাম, আর ঋষি তার ফেভারিট পায়েস। बाबा का आशीर्वाद से आज बाबा वो दिन लेके आ गया है कि प्रदीप आज तुझे ये काम करना है। तो आज बाबा का आशीर्वाद है और मैं चाहूँगा बाबा का आशीर्वाद बना रहे मेरे ऊपर, मेरे परिवार के ऊपर। স্যারের কথাগুলো শুনতে শুনতে চলুন এবারে ভিতরে যাওয়া যাক। ও, একটা কথা তো বলাই হয়নি, স্যারের বড় মেয়ে লন্ডনে পড়াশোনা করে, আর সে কিন্তু সবাইকে সারপ্রাইজ দেবে বলে, স্পেশালি ওর বাবাকে সারপ্রাইজ দেবে বলে চলে এসেছে লন্ডন থেকে। সবাই একে একে এসে এখানে বসার যে ব্যবস্থা করা হয়েছে, সবাই এসে যে যার মতো বসে পড়ছে। এই যে দেখুন, এই দিকটায় হচ্ছে সমস্ত ছেলেরা বসবে, আর রাইট সাইডে একটা দিক আছে, সেদিকে বসবে মেয়েরা। ঋষিও ওর বাবার সাথে কিন্তু পুজোয় টুক করে বসে পড়েছে। প্রচণ্ড গরম থাকার জন্য স্যার এই মণ্ডপের মধ্যে কুলার, ফ্যান সব কিছুর অফুরন্ত ব্যবস্থা রেখেছেন। খাটু শ্যাম বাবার পুজোর সঙ্গে খানিকটা মিল আছে আমার বড় বাজারে, মানে বাপের বাড়ি পাড়ায় হওয়া রামদেব বাবার পুজোর সাথে। পুজো সারাক্ষণ হয়ে যাচ্ছে, আর মাঝে মাঝে গিয়ে ঘি দেওয়া হচ্ছে যেখানে যজ্ঞ হচ্ছে সেখানে, আর এখানে নাচ গান, খাটু শ্যাম বাবার নাম কীর্তন, সেটাই চলছে। সুন্দর সময়টা কাটলো জানেন। ইচ্ছে হচ্ছিল যদি আজকে বেশ থেকে যেতে পারতাম। ম্যাডাম অনেকবার বলেছিলেন থাকার জন্য, কিন্তু ফিরে এসে এই 1-2 দিনের মধ্যে ঋষি স্কুলটা খুলে যাবে, তাই আমরাও আর থাকাটাকে এক্সটেন্ড করতে পারিনি। আমরা স্যারকে বললাম আস্তে আস্তে গিয়ে খাবারটা খেয়ে নিই,
কারণ টুকটুক করে সময়টা এগিয়েই যাচ্ছে। যে গাড়িটা আমাদের বিনো ম্যাডাম দিয়েছিলেন সেটা আমরা বিনো ম্যাডামের বাড়িতে রেখে দেব। তখন স্যার বললেন, তাহলে তোমরা যাবে কিভাবে? স্যার একটা গাড়ির অ্যারেঞ্জ করে দিলেন ওই সঞ্জয়দা স্যারের ম্যানেজার, তাকে বললেন যে বিনো ম্যাডামের ওখান থেকে আমাদের আরেকটা গাড়ি করে নিয়ে স্টেশনে পৌঁছে দিতে। চলে এসছি খেতে। বিয়ে বাড়িতে যেমন খাবারের অ্যারেঞ্জমেন্ট করা হয়, এই পুজোটাতে ঠিক সেই রকমভাবেই স্যার সমস্ত খাবারের অ্যারেঞ্জমেন্ট করেছে। তাও এত ভিড় ছিল বলে কুলফি বা ফুচকা ওই দিকের ভিডিওগুলো আমি নিয়ে উঠতেই পারিনি। খেতে বসে গেলাম, অত্যন্ত ভিড় থাকার জন্য সেই ভিডিওটা রাখা হয়নি। খাবার শেষে সঞ্জয়দার বউ, রাজু ভাইয়ের বউ সবার সাথে দেখা করে ওদের বাচ্চাগুলোর সঙ্গে একটা মিষ্টি সময় কাটিয়ে আমরা বেরিয়ে পড়লাম। এই যে পরিচয় করিয়ে দিই, আপনারা হয়তো অনেকেই আগে থেকে জানেন। স্যারের বড় মেয়ে আমার লেফট সাইডে, আর রাইট সাইডে স্যারের ছোট মেয়ে। একজন থাকে লন্ডন আর একজন থাকে দিল্লিতে। চলে এসেছে বাবার এই উৎসবে পার্টিসিপেট করবে বলে। ইনি হলেন স্যারের বড় ভাইয়ের স্ত্রী আর ছেলে। বেশ কয়েকটা সুন্দর মুহূর্ত ক্যাপচার করে আমরা আস্তে আস্তে বেরিয়ে পড়লাম ফ্যাক্টরি থেকে। আর এখান থেকে আমরা সোজা চলে যাব স্টেশনের দিকে। তাহলে চলুন, একরাশ মন খারাপ নিয়ে ব্লগটা আজকে এখানে শেষ করছি। কবে যে আবার আসতে পারবো কে জানি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। শীঘ্র দেখা হবে নতুন ব্লগে। টাটা।